শুরুতে একটা গুরুত্বপূর্ণ খবর দিই আপনাদের। কলকাতায় ফের এনআরসি আতঙ্কে আত্মঘাতী আনন্দপল্লীর বাসিন্দা দিলীপ সাহা 1972-এ বাংলাদেশ থেকে সপরিবারে ভারতে আসেন। এনআরসি হলে জোর করে বাংলাদেশে পাঠানোর আতঙ্ক গ্রাস করেছিল তাকে। এনআরসি আতঙ্কে আত্মঘাতী, কলকাতায় ফের এনআরসি আতঙ্কে আত্মঘাতী আনন্দপল্লীর বাসিন্দা দিলীপ সাহা। সান্নিক রয়েছে আমার সঙ্গে। সান্নিক, মৃতের পরিবারের তরফ থেকে কি জানানো হচ্ছে? মৃতের পরিবারের তরফে স্পষ্ট অভিযোগ, সম্প্রতি বিভিন্ন সংবাদ মাধ্যমে গোটা দেশ জুড়ে বিভিন্ন জায়গায় বাংলাদেশি সন্দেহে বাংলাদেশে পুশব্যাক করার খবর কিংবা ডিটেনশন ক্যাম্পে পাঠানোর খবর, এই সমস্ত খবরে মানসিকভাবে অবসাদে ভুগছিলেন দিলীপবাবু। 60 বছরের প্রৌঢ়, যিনি মূলত ঢাকুরিয়ার একটি বেসরকারি স্কুলে কাজ করতেন। তার এই রকম সাম্প্রতিক সময় খবর দেখে তার এইরকম একটা মানসিক অবসাদে চলে যাওয়া, এবং সেখান থেকেই তিনি এই চরম সিদ্ধান্ত নিয়েছেন বলে পরিবারের তরফে অভিযোগ করা হচ্ছে। গতকাল রাত্রিবেলাও তার ব্যবহার স্বাভাবিক ছিল, কিন্তু ভোরবেলা যখন আজ সকাল থেকে তাকে তার ঘরে ডাকাডাকি করতে শুরু করা হয়, সেক্ষেত্রে তিনি কোনো সাড়া শব্দ দেননি এবং তারপরই দরজা ভেঙে তার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। পরিবারের তরফে যেটা জানানো হচ্ছে, 1972 সালে দিলীপবাবু তার গোটা পরিবারের সঙ্গে এপার বাংলায় চলে এসেছিলেন। সেক্ষেত্রে কোনো রকম সমস্যা তাদের এক্ষেত্রে এখানে আসা বা এত বছর থাকায় কখনো হয়নি। কিন্তু সাম্প্রতিক সময়ে যেভাবে বিভিন্ন মানুষকে বাঙাল ভাষার কথা টান থাকায় বা বিভিন্ন কারণে বাংলাদেশে পুশব্যাকের যে খবর বারংবার সামনে এসেছে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই তিনি মানসিকভাবে কিছুটা অবসাদে ছিলেন, এবং এই ঘটনার জেরেই তিনি দীর্ঘ সময় ধরে অবসাদে ভুগছিলেন, সেইটাই কিন্তু পরিবারের তরফে জানানো হচ্ছে। এবং সেই ঘটনাই তার আত্মঘাতী হওয়ার মূল কারণ হিসেবে পরিবারের সদস্যরা কিন্তু বলছেন। যদিও তার দেহ ইতিমধ্যেই ময়নাতদন্তে গিয়েছে, তার ময়নাতদন্তের পরে মৃত্যুর আসল কারণ কি সেই বিষয়টাও যেমন একদিকে জানা সম্ভব হবে, ঠিক তার পাশাপাশি রাজনৈতিক চর্চাও কিন্তু এই নিয়ে স্থানীয় স্তরেও চলছে। প্রিয়াঙ্কা, বেশ, মৃতের পরিবারের তরফ থেকে বলা হচ্ছে যে আতঙ্ক গ্রাস করেছিল, তিনি আতঙ্কে ভুগছিলেন, বোঝানো হয়েছিল পরিবারের তরফ থেকে বারবার করে, কিন্তু তারপরেও সেই আতঙ্ক কাটেনি। আর এই এনআরসি আতঙ্কেই আত্মঘাতী আনন্দপল্লীর বাসিন্দা দিলীপ শাহ। পরিবারের তরফ থেকে কি বলা হলো শুনুন। শুধু এনআরসি করে করে ওনাকে বাংলাদেশে পাঠিয়ে দেবে, ওনাকে কোন কারাগারে ফেলে দেবে, আমাকে নিয়ে যাবে, আমি কারককে দেখতে পারবো না, আমি ছেলে নাতনিব, আমি কারককে দেখতে পারবো না, এই করতো। যতক্ষণ পেপার বেরিয়েছে পেপার পড়তো, খবর দেখতো, ওরা এই করে করেই ওনার মাথাটায়। বাবারে আমরা অনেক বুঝিয়েছি, আমরা বুঝাবো না, সে আমাদের শত্রু ছিল না, সে আমাদের নিজের, আমাদের সবাইকে নিয়ে থাকতো, আমরা বুঝাতাম, অনেক বুঝাতাম, তার ওই মাথায় শুধু ওই ছিল আমার এনআরসি, আমাকে কোথায় পাঠিয়ে দেবে, খালি এই শুধু, আর কিছু না। আমরা 72-এ এসেছি। কতজন মিলে এসেছিলেন? আমার ফ্যামিলি, আমার মা, বাবা, দিদি, আমার 6 দিদি, 6 বোন আর ভাই এসেছিলেন। হ্যাঁ, মা বাবার সঙ্গে। এখানেই সব কাগজপত্র? হ্যাঁ, আমাগো সব এখানে। এই যে জবের থেকে এই যে বলছে বাংলাদেশে পাঠিয়ে দেবে, ক্যাম্পে রাখবে, তখন থেকে ওর ভয়। আমি কই কেন, তোর ভয় কিসের? তোর সব আধার কার্ড আছে, ভোটার কার্ড আছে, প্যান কার্ড আছে, তুই চাকরি করতি, স্কুলে চাকরি করিস, তারপরে রেশন কার্ড আছে। আমারে বলে তোর তো বিয়ে হয়ে গেছে, সরকারি চাকরি করিস, তোর তো কিছু ধরবে না। ধরবে তো আমারে। আমাকে কি আছে, তোর কাগজপত্র তো সব আছে। বিজেপি এখন বাংলায় ভাষার কথা বলা কাউকে ছাড় দিচ্ছে না। বাংলায় কথা বললেই বলছে রোহিঙ্গা, নয় বাংলাদেশি। আজকে আপনারা যারা আমাকে প্রশ্ন করছেন, আপনারাও কেউ পশ্চিমবঙ্গের বাঙালি নন। শুভেন্দু অধিকারীর কথা অনুযায়ী হয় আপনারা বাংলাদেশি, নয় আপনারা রোহিঙ্গা। এর থেকে অপমান বাংলাকে কেউ করেনি। টিউটার স্টেটমেন্ট। 72 সাল থেকে যারা আসছে, ছেলে মেয়ে নিয়ে ঘর সংসার করছে, পুরো নেক্সট জেনারেশন নাতির বিয়ে দেখবে বলে মেয়ে খুঁজতে বেরিয়ে পড়েছে লোকজন বাংলা 72 সালে এসে। আর আজকে এখানে এসে 72 সালে করে আত্মহত্যা করছে। এইসব আষাঢ়ে গল্প, এগুলো তৃণমূলী গল্পকে বিশেষ করে। বিহারের পর এবার বাংলা এসআইআর। ভোটার তালিকায় অনুপ্রবেশকারীদের উপস্থিতি নিয়ে বিজেপির দাবিতে প্রশ্ন বিরোধীদের। তাদের অস্ত্র বিহারের খসড়া ভোটার তালিকা।
বিহারে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের পর খসড়া ভোটার তালিকা প্রকাশ হয়ে গিয়েছে। বাদ গিয়েছে প্রায় 66 লক্ষ ভোটারের নাম। বিহারের পর এবার বাংলা। শুক্রবার মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়ে দেন, জাতীয় নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার SIR এর প্রস্তুতি নিতে। বলেছে SIR প্রস্তুতি জন্য এসব পদক্ষেপ নিয়ে যাবে। বাংলায় SIR এর দাবিতে ইতিমধ্যেই সরব বিজেপি। তাদের অভিযোগ, এই রাজ্যের ভোটার তালিকায় রোহিঙ্গা এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নাম রয়েছে। একই সুরে অভিযোগ উঠেছিল বিহারেও। কিষানগঞ্জে হিন্দু স্বাভিমান যাত্রার ডাক দিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। বিজেপির অনুপ্রবেশকারী আক্রমণের শীর্ষে ছিল বিহারের কিষানগঞ্জ। খসড়া ভোটার তালিকা প্রকাশের পর দেখা গেল কিষানগঞ্জ থেকে 11% ভোটারের নাম বাদ গিয়েছে। সংখ্যায় 1,45,000। ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার নিরিখে সংখ্যা বা শতাংশের কোনো দিক থেকেই 1 নম্বরে নয় কিষানগঞ্জ। পূর্ণিয়া, আরারিয়া বা কাটিহারের মতো জেলা যেখানে মুসলিম জনসংখ্যা 40% বেশি, সেখানে গড়ে 7 থেকে 8% ভোটারের নাম বাদ গিয়েছে, যেখানে বহু জেলায় 10% বেশি ভোটারের নাম তালিকা থেকে বাদ গিয়েছে। এই তথ্যকে সামনে রেখে বিজেপির অনুপ্রবেশ দাবির ভিত্তি নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা। ত্রিপুরায় আগরতলা স্টেশনে রোহিঙ্গারা ধরা পড়লো। দুটো গ্রুপ, একটা যাচ্ছিল দিল্লিতে, একটা আসছিল পশ্চিমবঙ্গে। তো কলকাতা থেকে ধরা পড়লে আপনারা বলতেন কলকাতা থেকে ধরা পড়েছে, কিন্তু তারা ট্রেনে উঠছিল আগরতলা স্টেশন থেকে, অর্থাৎ ত্রিপুরা দিয়ে ঢুকছে। ফলে এগুলো বেসিক্যালি বিজেপির সীমান্ত পাহারা দেওয়ার ব্যর্থতা, অপদার্থতা থেকে এইগুলো তৈরি হচ্ছে। 2002-03-এ SIR হওয়াতে এই পশ্চিমবঙ্গে যখন CPM ক্ষমতায়, তৃণমূল বিরোধী 20 লক্ষের বেশি লোকের নাম বাদ গেছিল। এই জেলার কোন একটি মুসলিম বুথ খুঁজে বের করুন, যে কোনো একটি, যে প্রত্যেকটা বুথে মৃত ব্যক্তিদের কারো নাম বাদ যায়নি, কারণ ওখানে বিজেপি এজেন্ট দিতে পারে না। শিফটেড ভোটার, শিফটেড মহারাষ্ট্রে চলে গেছে কাজ করতে, মহারাষ্ট্রে গিয়ে ভোটার কার্ড বানিয়ে নিয়েছে, তার নাম এখানেও আছে ওখানেও আছে, ও মহারাষ্ট্রে ভোট দিচ্ছে আর এখানে তার হয়ে তৃণমূল কংগ্রেস ভোট দিয়ে দিচ্ছে। নিউজ 18 বাংলা। মেয়র পরিষদ দিলীপ বর্মনকে শোকজ। দিলীপ বর্মনকে শোকজ তৃণমূলের। গত বুধবার শিলিগুড়ি পুরসভায় তর্কাতর্কি, ডেপুটি মেয়রের সঙ্গে তর্কাতর্কি মেয়র পরিষদে, আর তারপরই মেয়র পরিষদ দিলীপ বর্মনকে শোকজ। তাকে কি কারণ দর্শাতে বলা হয়েছে জানবো। পার্থ আমাদের প্রতিনিধি রয়েছেন সঙ্গে। পার্থ, তোমাকে জানিয়ে রাখি যে গত 30শে জুলাই সে শিলিগুড়ি পুরসভার যে ভোট অধিবেশন ছিল, মাসিক ভোট অধিবেশন, সেখানেই কিন্তু বেশ কিছু প্রশ্ন রাখতে চান দিলীপ বর্মন। তার আগে কিন্তু সেই প্রশ্ন তিনি পুরসভায় জমা দেন এবং তারপর থেকে যখন প্রশ্ন করতে ওঠেন তখনই তাকে থামিয়ে দেওয়া হয় এবং তারপরেই কিন্তু সবাই উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। ডেপুটি মেয়রের সঙ্গে তর্কাতর্কি বচসায় জড়িয়ে পড়েন এবং তাকে বের হয়ে যেতে বলেন, তাকে বের করে দেওয়া হয়। এইসব প্রেক্ষিতে দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে এবং তিনি পুরসভা থেকে বেরিয়ে সাংবাদিকদের সামনে যে মুখ খুলেছেন মেয়র ডেপুটি মেয়রের বিরুদ্ধে, তৃণমূলের বিরুদ্ধে, এবং তা নিয়ে দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে। সে মূলত এই ইস্যুতেই কিন্তু তাকে শোকজ করা হয়েছে এবং আজকে শোকজের চিঠি পাঠানো হয়েছে দিলীপ বর্মনের কাছে এবং আগামী 3 দিনের মধ্যে তাকে কিন্তু কারণ দর্শানোর নোটিশ ধরানো হয়েছে। এরকম আমরা জানি যে এরকম কিন্তু দল তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল। এবার কি ব্যবস্থা নেয় সেদিকে নজর থাকবে।